কনকনে ঠান্ডা, প্রচণ্ড গরম অথবা তুমুল বৃষ্টি উপেক্ষা করে শুধু দেশের জন্য প্রাণপণ লড়ে চলেছেন প্রতিদিন প্রতিটা মুহূর্ত একদল বীর সন্তান। তাদের কঠিন পরিশ্রমেই আজ আমরা আপামর ভারতবাসী নিশ্চিন্তে শান্তির ঘুম ঘুমাতে পারি। ভারত মাকে রক্ষার দায়ভার সর্বদা তারা তাদের কাঁধে তুলে নিয়েছেন। সেই গুরুদায়িত্ব সামলাতে গিয়ে অনেক সময় নিজের প্রাণটুকুন দিতেও তারা কখনোই দ্বিধাবোধ করেন না। এই সব নির্ভীক সাহসী বীর মানুষদের নিঃস্বার্থ অবদান সত্যি বলার অপেক্ষা রাখে না। আজ আপনাদের সামনে রইল এমনই একজন সাহসী মহান বীর সেনানায়কের জীবন কাহিনী। যদি একজন মানুষ বলেন যে সে কখনোই মরতে ভয় পায় না, তাহলে হয় সে মিথ্যা কথা বলছে, নয়তো সে গোর্খা। আপনারা কি জানেন এই বিখ্যাত উক্তিটির বক্তা কে ছিলেন? না, মনে হচ্ছে সম্ভবত 90% ভারতীয় হয়তো জানেন না বা ভুলে গেছেন। আমি আপনাদের কাছে এই ভিডিওর মধ্যে দিয়ে জানাতে চাই, হ্যাঁ, প্রত্যেক বাঙালি তথা ভারতীয় নাগরিকদের স্মরণ করিয়ে দিতে চাই, তিনি হলেন স্বাধীন ভারতবর্ষের শ্রেষ্ঠ সেনাপ্রধান, প্রথম ভারতীয় ফিল্ড মার্শাল শ্যাম মানেকশ। এমনই একজন মহান মানুষ ছিলেন যার নাম শুনলেই প্রত্যেক ভারতীয় সেনার গর্বে ছাতিটা চওড়া হয়ে যায়। শুধু আমাদের দেশ নয়, ভারতের প্রতিবেশী দেশের সেনাবাহিনীও তাকে সম্মান করতেন, শ্রদ্ধা করতেন সাদরে। ভারতীয় সেনাবাহিনীর অন্দরমহলে কান পাতলে আজও শোনা যায় শ্যাম মানেকশর নাম এবং তার সাহসিকতার গল্প। দেশের প্রতিরক্ষায় অসীম সাহসের পরিচয় রেখেছেন অনেকেই, কিন্তু বীরত্ব, হিউমার, উপস্থিত বুদ্ধি, সাহস এবং কূটনৈতিক দূরদর্শিতা সব মিলিয়ে শ্যাম মানেকশ যেন এক বর্ণময় কিংবদন্তি। জীবনে কখনোই মাইক নিয়ে কথা বলতে পছন্দ করতেন না ছাতা ব্যবহার করতে। বিনা মাইকে কথা বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন। শ্যাম মানেকশ একদা বলেছিলেন, যে সেনা অফিসারের কথার আওয়াজ তার সেনা জওয়ানদের কাছে পৌঁছাতে না পারে, সেই ব্যক্তি কখনোই একজন সেনা অফিসার হতে পারেন না। যুদ্ধক্ষেত্রে বহুবার মৃত্যুকে ফাঁকি দিয়ে বেঁচে ফিরেছেন মানেকশ। যুদ্ধক্ষেত্রে বহুবার তিনি তীব্র বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছিলেন। ভারতীয় সেনাবাহিনীর ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র হলেন শ্যাম মানেকশ। শত্রুর অবস্থান ও তাদের অস্ত্র দেখে তিনি দক্ষ রণনীতি তৈরি করতেন। তিনি ছিলেন স্বাধীন ভারতবর্ষের প্রথম 5 স্টার রেটেড জেনারেল অফিসার, ভারতীয় সেনাবাহিনীতে সর্বোচ্চ অর্জনযোগ্য সেনা প্রধান, সংক্ষেপে ফিল্ড মার্শাল। তিনি 1 জানুয়ারি 1973 এই সম্মানজনক পদে উন্নীত হন। মহান মানেকশ একদা বলেছিলেন, আই ডোন্ট লাইক ফাইটিং 1-on-1, আই ফাইট 1-on-100। ভাবতে পারছেন মানসিক দিক থেকে উনি কতটা শক্তিশালী ছিলেন? যে কোনো কাজে উনি যুক্ত হয়ে পড়লে সেই কাজ যতই কঠিন হোক না কেন, চ্যালেঞ্জ গ্রহণ করে সেই কঠিন কাজকেও উনি সফলতার সঙ্গে পূরণ করতেন। ওনার জীবন কাহিনী প্রত্যেকটি আপামর ভারতবাসীকে সর্বদা উদ্দীপ্ত করে ও ভবিষ্যতেও করবে। সত্যি এই মানুষটির জন্মই হয়েছিল একজন খাঁটি সেনাকর্মী হওয়ার জন্য। পরবর্তী জীবনের প্রতিটি বাঁকে বাঁকে তা প্রমাণ করেছেন শ্যাম মানেকশ। শ্যাম মানেকশর অমর কথা, আই রিগ্রেট দ্যাট আই হ্যাভ অনলি ওয়ান লাইফ টু গিভ ফর মাই কান্ট্রি। শ্যাম মানেকশর যুদ্ধক্ষেত্রে প্ল্যানিং এবং কোঅর্ডিনেশন ছিল অসাধারণ এবং ক্ষুরধার। নিজের গোর্খা ব্যাটালিয়নের প্রত্যেক সেনা ও অফিসারদের ওপর সম্পূর্ণ বিশ্বাস করতেন শ্যাম। মানেকশ সর্বদা নিজের দেশের সেনা এবং সঙ্গী জওয়ানদের নিয়ে ভাবতেন। ওনার কাছে তাদের পরিস্থিতি, তাদের জীবনই ছিল সব কিছু। পদ কিংবা যশ নয়, দেশের সুরক্ষাই ছিল তার জীবনের বীজ মন্ত্র। এই কারণবশতই তাকেই বলা হয় ভারতবর্ষের শ্রেষ্ঠ সামরিক নেতা। শ্যাম মানেকশর মতন একজন মহান সেনানায়কের বর্ণময় জীবনের ওপর একটি সুন্দর কবিতা এক্ষেত্রে বহুলভাবে প্রযোজ্য। ইফ আই ডাই অন দ্য ব্যাটেলফিল্ড, ইফ আই ডাই অন দ্য ব্যাটেলফিল্ড, বক্স মি আপ অ্যান্ড সেন্ড মি হোম, টেক মাই গান, পুট ইট অন মাই চেস্ট অ্যান্ড টেল মাই মম I did my best. Tell my sister not to get upset if I don't rise after the sunset. Tell my love that I will always be with her because I am an eternal Indian soldier.
শ্যাম মানেকশ নিজের 40 বছরের বর্ণাঢ্য সামরিক জীবনে অসীম বীরত্ব ও সাহসিকতার সঙ্গে সর্বমোট 5টি বড় গুরুত্বপূর্ণ যুদ্ধ লড়েছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, 1947 সালের ভারত পাকিস্তান যুদ্ধ, 1962 সালের ভারত চীন যুদ্ধ, 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধ এবং 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধ, যা বাংলাদেশের মুক্তিযুদ্ধ নামেও পরিচিত। এমনকি দেশের সম্মানের স্বার্থে নিজ শরীরে শত্রুপক্ষের ছোড়া বন্দুকের গুলিও নির্দ্বিধায় হজম করেছিলেন তিনি মৃত্যুর পাঁজরে লাথি মেরে ফিরে আসতেও জানতেন। এই পজিটিভ মানসিকতায় বারবার তাকে প্রতিটি যুদ্ধে বীর বিক্রমের লড়াই করতে ও বিপক্ষকে নাস্তানাবুদ করতে উদ্বুদ্ধ করেছে। তার দূরদর্শিতা ও বিচক্ষণতা, ফিজিক্যাল সাহস এবং নৈতিক সাহস ছিল অসাধারণ পর্যায়ে। তিনি সর্বদা মাথা উঁচু করে চোখে চোখ রেখে সরাসরি কথা বলতে জানতেন এবং সেই কথার মধ্যে থাকত উইট। ভারতের ইতিহাসে সবচেয়ে বড় সামরিক বিজয় অর্জিত হয়েছিল তারই সুদক্ষ নেতৃত্বে 1971 সালে। যুদ্ধক্ষেত্রে এমন রণকৌশল তৈরি করেছিলেন যে ভারতীয় সেনারা ভয়ঙ্কর লড়াই করে জিতেছিল মাত্র 13 দিনে, যার ফলস্বরূপ পাকিস্তান 2 ভাগে ভাগ হয়ে নতুন 2টি রাষ্ট্রে পরিণত হতে বাধ্য হয়েছিল এবং সৃষ্টি হয়েছিল বাংলাদেশ নামে এক নতুন রাষ্ট্রের। 16ই ডিসেম্বর বিজয় দিবস। প্রত্যেক বছর এই দিনটি স্মরণ করা হয় 1971 সালের ইন্দো পাক যুদ্ধে পাকিস্তানের থেকে বাংলাদেশের স্বাধীনতার জন্য পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সেনার জয়কে উদযাপনের মধ্য দিয়ে। এই যুদ্ধে ফিল্ড মার্শাল শ্যাম মানেকশর অবদানকে স্মরণে রেখে পালিত হয়েছিল বিজয় দিবস। শ্যাম মানেকশর মতন মহান মানুষের লাইফ স্টোরি অবশ্যই জানা দরকার বাদশা থেকে বুড়ো প্রত্যেক ভারতীয় জনগণের। 1971-এর মুক্তিযুদ্ধে পাকিস্তানের সেনা জেনারেল ছিলেন ইয়াহিয়া খান। দেশভাগের আগে শ্যাম এবং ইয়াহিয়া দুজনেই ছিলেন ব্রিটিশ ইন্ডিয়ান আর্মিতে। দেশভাগের পরে ইয়াহিয়া পাকিস্তানে চলে গেলে যাওয়ার আগে তিনি বন্ধু শ্যামের বিখ্যাত লাল মোটর সাইকেলটিও সঙ্গে নিয়ে যান। কথা ছিল তিনি সেটার মূল্য বাবদ 1000 টাকা পাঠিয়ে দেবেন শ্যামকে, কিন্তু সেই টাকা আর ভারতে আসেনি। 1971-এ যুদ্ধ জয়ের আনন্দে শ্যাম ইয়াহিয়া খানকে রসিকতা করে বলেছিলেন, 24 বছর ধরে 1000 টাকার অপেক্ষায় ছিলাম, কিন্তু তা আসেনি। শেষ পর্যন্ত 1947 সালে নেওয়া ঋণ চুকিয়ে দিতে হলো অর্ধেকের বেশি পাকিস্তান আমাদের দিয়ে। এমনই রসবোধ ও দুর্দান্ত সাহসিকতা ইতিহাসের ভিতরে গল্প হলেও সত্যি হয়ে স্মরণীয় করে রেখে দিয়েছে শ্যাম মানেকশকে। যুদ্ধ জেতার পরে একজন তাকে জিজ্ঞেস করেছিলেন, আপনি আজ পাকিস্তানের পক্ষে থাকলে যুদ্ধের ফল কি হতো? অকপটভাবে তিনি বলেছিলেন, কি আর হতো, সব যুদ্ধেই পাকিস্তান জিতে যেত। ওনার এইরকম স্ট্রেট কাট কথাবার্তার জন্য বহুবার উনি বিতর্কেও জড়িয়েছিলেন। নিজের জীবনের শেষ দিন পর্যন্ত শ্যাম মানেকশ ইন্ডিয়ান আর্মিকে রিপ্রেজেন্ট করেছিলেন বীরত্বের সাথে। 1971-এর ইন্দো পাক যুদ্ধের আগে থেকেই শ্যাম মানেকশ খুবই জনপ্রিয় হয়ে উঠেছিলেন সারা ভারতে তার বীরত্বের জন্য এবং সাহসিকতার জন্য। 1971-এর ইন্দো পাক যুদ্ধের পর তিনি নতুন রাষ্ট্র বাংলাদেশ তথা ভারতে হিরোর সম্মান পেয়েছিলেন। ফলে সেই সময় তার জনপ্রিয়তা প্রায় আকাশ ছুঁয়েছিল। ঠিক এই সময় দিল্লি তথা সারা ভারতে একটা ভয়ঙ্কর গুজব রটে গিয়েছিল, শ্যাম মানেকশ নাকি আর্মির মদতে কেন্দ্রে ইন্দিরা গান্ধীর সরকারকে উৎখাতের চেষ্টায় আছে। পিএম ইন্দিরা গান্ধী এই গুজব শুনে নিজের লিডারশিপ, পলিটিক্স এবং বিউরোক্রেসির কন্ট্রোল নিয়ে রীতিমতো চিন্তিত হয়ে পড়েছিলেন। ইন্দিরা গান্ধী সেই সময় সত্যিই উদ্বিগ্ন হয়েছিলেন, কারণ অন্যদিকে পাকিস্তানের সেনা জেনারেলরা মাঝে মধ্যেই সরকারকে উৎখাত করে দেশের সর্বেসর্বা হয়ে উঠেছিল। ফলে চিন্তিত ইন্দিরা গান্ধী শ্যাম মানেকশকে মিটিংয়ে ডেকে পাঠালেন। ইন্দিরা গান্ধী শ্যাম মানেকশকে জিজ্ঞাসা করলেন, মন্ত্রীরা সবাই বলাবলি করছে আপনি নাকি সরকারকে উৎখাত করে নিজে এই দেশের নেতৃত্ব করতে চাইছেন, পিএমকে গদিচ্যুত করতে চাইছেন, এ ব্যাপারে আপনার রায় কি? হঠাৎ এই রকম প্রশ্ন সুরে মানেকশ ইন্দিরা গান্ধীকে প্রশ্ন করলেন, এই রকম কথা আপনাকে কে বলেছেন? পিএম মানেকশকে বললেন, এটা কি সত্যি? মানেকশ পিএমকে বলেছিলেন, আমি করতে তো পারি, কিন্তু কখনোই করব না। আমার আপনার দুজনেরই নাক বড়ই লম্বা, আমি কখনোই অন্যের কাজে নাক গলাই না,
এ কারণে আপনিও আমার কাজে কখনোই নাক গলাবেন না। এটাই ভালো হবে যদি একে অপরের কাজে নাক না গলাই। রাজনীতি করা এবং দেশ চালানো আপনার কাজ, ওটা আপনি ভালো করে করুন। আপনার পলিটিক্সে আমার কোনো ইন্টারেস্ট নেই, তাই আমি কখনোই ইন্টারফেয়ার করব না। আপনিও আমার আর্মির ব্যাপারে ইন্টারফেয়ার করবেন না। সেনাবাহিনীর নেতৃত্ব করা, যুদ্ধ করা, লড়া জেতা সবই আমার কাজ, সেটা আমি ভালো করেই করব। ইউ মাইন্ড ইউর ওন বিজনেস, আই উইল মাইন্ড মাইন। ইউ কিস ইউর সুইটহার্ট, আই কিস মাইন। এই রকম ভাবে চোখে চোখ রেখে কথা বলার মতন সাহস ইন্দিরা গান্ধীর সাথে একমাত্র মানেকশই করতে পারতেন। ইন্দিরা গান্ধী যা বোঝার সেই দিন ভালো করে বুঝেছিলেন। তিনি আর কোনো রকম উচ্চবাচ্য করেননি। মানেকশ সর্বদা নিজের দায়িত্ব এবং কর্তব্য যথাযথভাবে এবং সততার সাথে পালন করেছিলেন। ওনার কাছে পদ কিংবা যশ কখনোই ম্যাটার করতো না। দেশের সুরক্ষা, দেশের গরিমাই ছিল ওনার জীবনের মূল মন্ত্র। রাজনীতিবিদদের সম্বন্ধে তার ধারণাই ছিল প্রতিরক্ষার দায়িত্বে যে রাজনীতিবিদরা থাকেন তারা আদৌ মটর আর মর্টার, গেরিলা আর গরিলার মধ্যে তফাৎ বোঝেন কিনা সন্দেহ আছে। তবে গরিলার সঙ্গে ওদের অনেকেরই মিল পাওয়া যায়। মানেকশকে তার সেনা জওয়ানরা ভগবানের মতন ভক্তি করত। যুদ্ধক্ষেত্রে কোনো জওয়ান গুলি খেয়ে আহত হলে তার মনোবল বাড়ানো থেকে শুরু করে সেনাতে নতুন রিক্রুটমেন্ট পাওয়া জওয়ানের মালপত্র বয়ে দেওয়া, সত্যি এই রকম বর্ণময় চরিত্রই হলেন শ্যাম মানেকশ। 1971 সালে যুদ্ধের পর ফিল্ড মার্শাল মানেকশ বাঙালির ঘরে ঘরেও পরিচিত হয়ে উঠেছিলেন। বহু বাঙালি যুবক সেই সময় সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন শুধুমাত্র মানেকশকে দেখে উদ্বুদ্ধ হয়ে। এখনো তিনি ভারতীয় সেনাবাহিনীর, বিশেষ করে পূর্বাঞ্চলীয় বাহিনীর কাছে গর্বের এক সম্পদ। যুদ্ধক্ষেত্রে অসীম সাহসিকতা ও বীরত্বের জন্য শ্যাম মানেকশ পেয়েছিলেন মিলিটারি ক্রস 1942 সালে। এছাড়াও তিনি ভারত সরকার কর্তৃক 1968-তে পদ্মভূষণ এবং 1972 সালে পদ্মবিভূষণ সম্মানেও সম্মানিত হন। এছাড়াও তিনি 20 ইয়ার্স লং সার্ভিস মেডেল, গ্যালেন্ট্রি মেডেল, রক্ষা মেডেল পেয়েও সম্মানিত হয়েছিলেন। এছাড়াও নেপাল সরকার মানেকশকে 1972 সালে নেপালি সেনাবাহিনীর একজন সম্মানিত জেনারেল হিসেবে সম্মানিত করেছিল। 1977 সালে তিনি রাজা বীরেন্দ্র কর্তৃক নেপালের নাইটহুডের অর্ডার অফ ত্রিশক্তি পাট্টার সম্মান লাভ করেছিলেন। নিজের জীবনে শেষ দিন পর্যন্ত শ্যাম মানেকশ ইন্ডিয়ান আর্মিকে রিপ্রেজেন্ট করেছিলেন বীরত্ব ও সাহসিকতার সাথে। ভারতের ইতিহাসে এখনো পর্যন্ত 2 জন ব্যক্তিত্ব ফিল্ড মার্শাল পদে সম্মানিত হয়েছেন, শ্যাম মানেকশ 1973 এবং KM কারিয়াপ্পা 1986 সালে। ভারতীয় সেনাবাহিনীতে ফিল্ড মার্শাল পদটি একটি আনুষ্ঠানিক যুদ্ধকালীন পদমর্যাদা। ফিল্ড মার্শাল কখনোই রিটায়ার হন না। অফিস ত্যাগ করার পরেও তারা তাদের ইউনিফর্ম পরতে পারেন মৃত্যুর আগে পর্যন্ত। তারা তাদের জীবনের শেষ দিন পর্যন্ত পুরো বেতন পান এবং মৃত্যুর আগে পর্যন্ত তিনি একজন কর্মরত কর্মকর্তা হিসাবে গণ্য হন। ফিল্ড মার্শালের হাতে একটি ব্যাটন থাকে যেটি সোনার বার দিয়ে তৈরি করা হয়, যার আলংকারিক মাথা হিসাবে অশোক স্তম্ভ থাকে। 1973-এ শ্যাম মানেকশকে ফিল্ড মার্শাল পদে সম্মানিত করা হয়েছিল ঠিকই, কিন্তু এরপরে যেসব সুবিধা যেমন অফিসিয়াল কার, রেসিডেন্ট অফিস এর কোনোটাই ভারত সরকার তাকে কখনোই প্রোভাইড করেনি। এছাড়াও তিনি ফিল্ড মার্শালের স্যালারি কখনোই পাননি, বরং মৃত্যুর শেষ দিন অবধি তাকে আর্মি জেনারেল র্যাঙ্কের পেনশনই দেওয়া হয়েছিল। সিনিয়র আর্মি অফিসিয়াল এবং কিছু ওয়েল নোন ইন্ডিভিজুয়াল মনে করতেন শ্যাম মানেকশর সাথে এই ব্যবহার সত্যি দুর্ভাগ্য ছাড়া আর কিছুই নয়। মানেকশ যতদিন বেঁচে ছিলেন কখনো এই ব্যাপারে কোনো রকম কটূক্তি করেননি এবং প্রতিক্রিয়াও দেননি। নিউজ রিপোর্ট থেকে জানা যায় 2000 সালে তৎকালীন প্রেসিডেন্ট APJ আব্দুল কালামের ওয়েলিংটন সফরকালে তিনি সেনা হসপিটালে ভর্তি অসুস্থ মানেকশর সঙ্গে দেখা করেন এবং 30 বছরের বকেয়া প্রাপ্য বাবদ অর্থের 1,30,00,000 টাকার চেক উপহার দিয়েছিলেন মানেকশকে। কিন্তু ব্যাংক দ্বারা এই চেক বাস্তবায়িত হওয়ার আগেই নিজের জীবনে 94টা বসন্ত পার করে আসা মানেকশ 27 জুন 2008 নিউমোনিয়ায় লড়তে লড়তে পরমাত্মায় বিলীন হয়ে যান। পরে জানা যায় অন্তিম মুহূর্তে ক্ষীণ দুর্বল গলায় তিনি বলে উঠেছিলেন, আই অ্যাম ওকে নাও।
এটাই ছিল ফিল্ড মার্শাল শ্যাম বাহাদুরের শেষ কথা। আজও ভারতীয় সৈনিকদের কাছে শ্যাম মানেকশ এক ইন্সপিরেশনাল ক্যারেক্টার। ওনার পুরো জীবনই ছিল দেশ এবং আর্মির জন্য ডেডিকেটেড। কিন্তু দুর্ভাগ্য, যেদিন ওনার মৃত্যু হয় সেই দিন অন্তিম শ্রদ্ধাঞ্জলি দিতে ভারতের কোনো মন্ত্রী, উচ্চপদস্থ অফিসার কিংবা 3 সেনার জেনারেলদেরও আসতে দেখা যায়নি। শ্যাম মানেকশ এমন একজন সেনানায়ক ছিলেন যার জন্য লক্ষ লক্ষ প্রাণ বেঁচে গিয়েছিল যুদ্ধের সময়। শত্রুর আক্রমণে ধ্বংসের হাত থেকে রক্ষা পেয়েছিল দেশের নির্দিষ্ট কিছু টেরিটোরিয়াল রিজিয়ন। এই রকম একজন বর্ণময় চরিত্রের অন্ত্যেষ্টিক্রিয়ার সময় পরিবারের সঙ্গে দেখা করতে এবং সম্মান জানাতেও আসেননি তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংজি এবং রাষ্ট্রপতি প্রতিভা দেবী সিং পাটিল। সত্যি এই সম্পূর্ণ ঘটনাটা জাতির লজ্জা ছাড়া আর কিছুই হতে পারে না। এই ঘটনার পরিপ্রেক্ষিতে শেমফুল এই ওয়ার্ডটি ইউজ করেছিলেন সিনিয়র রিটায়ার্ড আর্মি অফিসিয়ালরা। সত্যি ওনাকে ডিউ রেসপেক্ট দেয়া হয়নি, এটা সত্যি দুঃখের বিষয়। অত্যন্ত উচ্চ ব্যক্তিত্ব সম্পন্ন সামরিক নেতা, যিনি সর্বাবস্থায় দেশ ও সেনাবাহিনীর স্বার্থে কাজ করেছেন সর্বদা, কখনো কোনো আমলাতান্ত্রিক হস্তক্ষেপ সহ্য করেননি। মানেকশ মানেই অকুতভয় এক মানুষ। শত্রুর গুলি থেকে ইন্দিরা গান্ধীর মতন দাপুটে পিএম, মেরুদণ্ড বরাবর রিজু রেখেই চলেছেন তিনি। ভারতীয় সেনাবাহিনীর ইতিহাসে কোনো সৈনিকের নাম সারা দেশ জুড়ে এতটা জনপ্রিয় হয়নি যতটা হয়েছে শ্যাম মানেকশর ক্ষেত্রে। আপামর ভারতবাসীর পক্ষ থেকে ওনাকে জানাই আমার শতকোটি প্রণাম। জয় হিন্দ, ধন্যবাদ।